নমস্কার, সবাইকে স্বাগত জানাই আমাদের এখনকার অনুষ্ঠান ডক্টর প্লাসে। ডক্টর প্লাস একটাই কথা বলে, সুন্দর এবং সুস্থ দুটো জীবন একসাথে যদি পেতে চাই আমরা, অবশ্যই ডক্টর প্লাস। আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা করব, প্রত্যেক দিন আমাদের অনুষ্ঠান বিষয়ভিত্তিক একটা আলোচনা এগিয়ে চলে। তার কারণ আমরা প্রত্যেকে সুস্থ থাকতে চাই এবং ভালো থাকতে চাই, কিন্তু আমাদের কখনো কিছু কিছু মিথ এবং নিজের থেকে কিছু প্রিকশন নিতে গিয়ে সমস্যাগুলো অনেক বাড়িয়ে ফেলি। আর সমস্যার মূল কারণ যদি না জানা যায়, ট্রিটমেন্ট সম্ভব নয়। কিছু লক্ষণও বুঝে থাকার ব্যাপারটা কিন্তু রয়েছে, যেটা আমরা চট করে বুঝতে পারি না। তাই সেই বিষয়গুলোকে তুলে ধরা, মোটো একটাই, আমরা সবাই যাতে সুস্থ থাকতে পারি। এবং কোনো বিশেষজ্ঞ চিকিৎসক বিভিন্ন বিষয়ের ওপরে আলোকপাত করে থাকেন। আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব, ভীষণ কমন একটি সমস্যা মানুষের মধ্যে, এবং এটাও কিন্তু অলমোস্ট বলা যায় শুধু যে বার্ধক্যজনিত সমস্যা তা নয়, অল্প বয়সেও সমস্যাটা দেখা দিতে পারে। সেটা হলো কি না, অস্টিও আর্থারাইটিস, হাড়ের একটা সমস্যা। সেটা বিশদে বলবেন কি সমস্যা, কি করে এর থেকে ওভারকাম করা যায়, সে বিষয়ে বিশদে বলার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন ডক্টর পিনাকি রয়, MS অর্থাৎ অর্থোপেডিক সার্জন ডক্টর পিনাকি রয়। এই মুহূর্তে এই বিষয় নিয়ে বিশদে আলোচনা করবেন। অনেক স্বাগত জানাবো ডক্টর আপনাকে। নমস্কার। আমরা অস্টিও আর্থারাইটিস নিয়ে আলোচনা করছি, তবে আপনাদেরও তার আগে বলি, আমরা অস্টিও আর্থারাইটিস বিষয়ে থাকছি যেহেতু বিষয় ভিত্তিক। আপনারা কিন্তু আপনাদের যে কোনো সমস্যায় ফোন করতেই পারেন, সরাসরি কথা বলার নাম্বার রয়েছে টিভি স্ক্রিনে। আমাদের বিষয়ে আসি ডক্টর। এই যে অস্টিও আর্থারাইটিস, সময় যত এগিয়েছে সমস্যাটাও বেড়েছে। অস্টিও আর্থারাইটিস বেসিক্যালি কী? আচ্ছা, অস্টিওআর্থ্রাইটিস প্রথম কথা, ইট ইজ এ ডিজেনারেটিভ ডিজিজ অফ দ্য নি জয়েন্ট। মানে এটা একটা ক্ষয় রোগ। এটা যত বয়সের সাথে সাথে আমাদের যে নি জয়েন্টে যে কার্টিলেজ থাকে তার সময়ের সাথে সাথে ক্ষয়। আচ্ছা, এর জন্য আমাদের যে নি জয়েন্টে একটা নর্মাল ব্যালেন্স মেনটেন হয়, যে আমাদের নি জয়েন্টের যে কার্টিলেজ থাকে, কার্টিলেজের মধ্যে কিছু কোষ থাকে, সে মানে সবসময় সেই কোষের যেরকম ক্ষয় হচ্ছে, আবার সেই কোষ আবার রিপ্লেসড হয়ে যায়। যেমন আমাদের চুল খসে পড়ে আবার নতুন চুল গজায়, তেমনি আমাদের কার্টিলেজেরও ক্ষয় হয়, তেমনি নতুন কোষ অ্যাড হয় আমাদের কার্টিলেজে, এবং সেই নতুন কোষ যে কোষগুলো মরে যাচ্ছে সেটাকে রিপ্লেস করার জন্য নতুন কোষ আবার অ্যাড হয়। কিন্তু বয়সের সাথে সাথে দেখা যাচ্ছে যে আমাদের নি জয়েন্টে যে নতুন কোষ অ্যাড হচ্ছে তার সংখ্যায় কমে যাচ্ছে, বা তার কোয়ালিটি চেঞ্জ হয়ে যাচ্ছে। যে অ্যামাউন্ট অফ হাইড্রেশন থাকার কথা আমাদের কার্টিলেজের মধ্যে, যে অ্যামাউন্ট অফ ওয়াটারটা ইলাস্টিসিটি মেনটেন করছে, বা যে অ্যামাউন্ট অফ কোলাজেন থাকার কথা, বা যে অ্যামাউন্ট অফ প্রোটিন কন্টেন্ট থাকার কথা, সেটা কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে। আমাদের বডি বার্ধক্যের জন্য সেটা তার যোগান দিয়ে উঠতে পারছে না, যার জন্য আমাদের কার্টিলেজ আস্তে আস্তে ব্রিটেল হয়ে যাচ্ছে এবং আস্তে আস্তে ক্ষয় হয়ে যাচ্ছে, থিনড আউট হয়ে যাচ্ছে, ভেঙে যাচ্ছে। এর ফলে আমাদের সবচেয়ে আগে যা সিমটম হবে, যে হাড়ে হাড়ে ঘষা খাওয়ার জন্য একটা পেন, যেটা সবচেয়ে আগে সবাই বলে থাকে যে আমাদের হাঁটতে গেলে একটা, বা সবচেয়ে আগে যে আমার ক্লিনিকে যে পেশেন্টরা আসে তারা সবচেয়ে আগে যেটা কমপ্লেন করে থাকে, যে আমার মাটি থেকে উঠে দাঁড়াতে, বা মাটি থেকে উঠে বসার থেকে দাঁড়াতে আমার খুব কষ্ট হচ্ছে, বা আমি যখন বাবু হয়ে বসছি নিচ থেকে উঠতে আমার খুব হাঁটুতে খুব প্রেশার পড়ছে, হাঁটুতে খুব ব্যথা হচ্ছে। তো এটা ওয়ান অফ দ্য মোস্ট সেড সিমটমস দ্যাট আমার পেশেন্টরা বলে থাকেন। এবং এটা কিন্তু খুব একটা টাফ সিচুয়েশন মানুষের। দৈনন্দিন যে কাজগুলো, নর্মালি যে বডি মুভমেন্টগুলো, সবটাই কিন্তু কোথাও না কোথাও গিয়ে তারা দেখছে যে তারা ঠিকঠাক চলতে পারছেন না, কাজ করতে পারছেন না। এটা খুব একটা পেইনফুল সিচুয়েশন। একদম। আর আরেকটা জিনিস হচ্ছে যে যেহেতু একটা ওয়্যার অ্যান্ড টিয়ার, যেহেতু আমাদের হাঁটুটা হচ্ছে এমন একটা মানে পার্ট অফ আওয়ার বডি, অলমোস্ট যেমন গাড়ির চাকা, গাড়িটার যেমন 4টে চাকার ওপর পুরোটাই তার গাড়ির ওয়েটটা নির্ভর করছে, তেমনি আমাদের পুরো বডি ওয়েটটাই কিন্তু আমাদের হাঁটুর ওপরে মানে পুরো নির্ভরশীল। তার জন্য
একটা সবসময় একটা ওয়্যার অ্যান্ড টিয়ার কাজ করে আমাদের হাঁটুর মধ্যে, এবং ওয়্যার অ্যান্ড টিয়ারের ফলে যে একটা ওয়্যার অ্যান্ড টিয়ারের প্রোডাক্টসগুলো যে আমাদের হাঁটুতে জমা হচ্ছে, সেটাও একটা বয়সের সাথে সাথে একটা ইনফ্ল্যামেটরি রেসপন্স তৈরি করে, যার জন্য কিছু একটা ইনফ্লেমড সিস্টেম, মানে কিছু শ্বেতকণিকা এসে জমা হচ্ছে, একটা অ্যাংরি লুক হাঁটুর মধ্যে, যার জন্য আমাদের ইফিউশন হচ্ছে, হাঁটুর মধ্যে কিছুটা জল জমছে, আমাদের হাঁটুর মধ্যে যে একটা নর্মাল যে একটা লুব্রিকেটিং সাবস্টেন্স থাকে, যেটা আমরা বলি সাইনোভিয়াল ফ্লুইড, সেইটার গুণগত মান চেঞ্জ হয়ে যাচ্ছে। একদম। আসবো ডক্টর, একটা ফোন রয়েছে। নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি যুক্তিয়ার থেকে বলছিলাম। বলুন, কি সমস্যা? আমার বাম পায়ের হাঁটুর যে জয়েন্টটা আছে না, ওই জয়েন্টে হঠাৎ দেখছি যন্ত্রণা করছে দুটো পায়ের হাঁটুতে আর কি। আপনার বয়স কত? 28। বয়স কত বললো? বয়স কত? 28। 28। আচ্ছা আচ্ছা, তুমি মাত্র 28 তুমি কি বছর। কাজ করো বা কতদিন ধরে ব্যথা হচ্ছে? আমার এসির কাজ করি, এসির কাজ করি। আচ্ছা, মিস্ত্রির কাজ করো। সে ব্যথাটা কখন হয়? হাঁটাচলা করতে গেলে ব্যথা হচ্ছে, নাকি ঘুম থেকে উঠলে ব্যথা বেশি হচ্ছে? আর ব্যথাটা ধরুন আমি এক জায়গায় দাঁড়িয়ে আধ ঘন্টা কি 1 ঘন্টার মতো ধরুন দাঁড়িয়ে আছি, কোনো কাজ করছি, তারপরে পায়ের যে হাঁটুর যে ভাঁজটা আছে না, যে জায়গাটায় ভাঁজ, এই জায়গাটাই কিছু নিয়ে মানসিক যন্ত্রণা, ওরকম মানে ব্যথাটা ওরকম হচ্ছে। সামনের দিকে না পেছন দিকে যন্ত্রণা? না, পাশে, মানে দুটো পা সামনাসামনি রাখলে বাম পায়ে ঠিক ভিতর দিকটা যন্ত্রণা হচ্ছে। তুমি কি তোমার কি লেগেছিল হাঁটুতে রিসেন্টলি খেলাধুলা করতে গিয়ে, বা কোনো স্পোর্টস অ্যাক্টিভিটি বা কিছু কাজ করতে গিয়ে কি হাঁটুতে চোট লেগেছিল রিসেন্টলি? রিসেন্টলি তো হয়নি, হয়তো খেলাধুলা তো অনেক আগে করেছিলাম, যে 8-10 বছর হচ্ছে ফুটবল খেলা, হয়তো ক্রিকেট খেলা বন্ধ আছে, এতদিন তো হয়নি। কিছুদিন যাবো দেখছি অনেকক্ষণ ধরুন না হয়েছে, তারপরে ওই পায়ের ওই হাঁটুর পাশটা বেশিতে প্রচন্ড ব্যথা বা যন্ত্রণা, হাঁটু মানে এতটাই ব্যথা যে একটা স্টেপ সিঁড়িতে তুলতে গেলেও কষ্ট হচ্ছে। আচ্ছা, তো আমার শুনে যেটা মনে হচ্ছে যে হয়তো একটা মেনিসকাল ইনজুরি থাকতে পারে, বিকজ আপনি সঙ্গে থাকুন, শুনতে থাকুন। যেহেতু উনি বলছে যে উনি রাজমিস্ত্রির কাজ করে, বা এরকম কোনো একটা হেভি ওয়েট তোলা নামা, এবং তাদেরকে স্টেপস ক্লাইম্ব করতে হয়, এবং ভারী জিনিস তুলতে হয়, তো এটা করতে গিয়ে হতে পারে যে তার হাঁটুর মেনিসকাল ইনজুরি হতে পারে। মেনিসকাল টিয়ার বিভিন্ন রকমের হয়, তো মেনিসকাল ইনজুরির মতোই লাগছে, কারণ উনি বলছে যে মিডিয়াল সাইড, মানে হাঁটুর ভেতরের দিকে ব্যথা হচ্ছে, একটু হাঁটাচলা করতে গেলে ব্যথাটা বাড়ছে। তো আমি এখানে অস্টিওআর্থ্রাইটিস বলবো না, বিকজ মানে মাত্র 28 বছর বয়স, তো কিন্তু হতে পারে যে একটা হয়তো মেনিসকাল ইনজুরি হয়েছে নিতে, সেটা উনি হয়তো যখন হয়েছে তখন খেয়াল করেননি, সেটা আস্তে আস্তে যত দিন গেছে সেটা মানে গাড়িয়েছে, এবং এখন একটা পেনফুল কন্ডিশনে গিয়ে দাঁড়িয়েছে, এবং যেটা এখন তার কাছে অ্যালার্মিং লাগছে। কি করা উচিত? আমি বলবো যে ইমিডিয়েটলি একজন ডাক্তারকে আপাতত দেখানো উচিত। দেখিয়ে আপাতত এখন ব্যথার ওষুধ, ফোলার ওষুধ, এগুলো একটা 7-10 দিনে খাওয়া উচিত। খেয়ে যদি না কমে, তখন দরকার হলে এমআরআই করা, এবং এমআরআইতে কতটা ছেঁড়া, সব কিছু হাঁটুর ভেতরে কার্টিলেজের কতটা ক্ষয়, সমস্ত কিছু এমআরআইতে খুব পরিষ্কারভাবেই দেখা যায়। যদি সেরকম সত্যি হয় যে কার্টিলেজ অনেকটা ক্ষয় হয়েছে, বা কার্টিলেজ ছিঁড়ে গেছে, বা কোনো লুজ ফ্র্যাগমেন্ট আছে, তখন সেটা আর্থ্রোস্কোপির দ্বারা সেটা রিমুভ করা বা রিপেয়ার করা যায়। একদম। আমি বলবো, দেখুন 28 বছর অনেক কম বয়স, এবং যে ধরনের আপনি কাজ করছেন তাতে সমস্যাটা কিন্তু এইভাবে থাকলে দিনে দিনে আরও বাড়বে যদি ট্রিটমেন্ট না করে বসে থাকেন। তাই আর দেরি নয়, বরং খুব তাড়াতাড়ি একজন হাড়ের ডক্টরকেই আপনি দেখান। আর সব থেকে বড় বিষয় এটাও আমি বলতে চাইবো, যদি মনে করছেন ডক্টর পিনাকি রয় যিনি রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে স্টুডিওতে, তাকে আপনি দেখাতে চান, অবশ্যই কন্ট্যাক্ট করুন হেল্পলাইন নাম্বারে। টিভি স্ক্রিনে একটা হেল্পলাইন নাম্বার রয়েছে, সেই নাম্বারে কন্ট্যাক্ট করলে সমস্তটাই বলে দেওয়া হবে। তিনি কবে কোথায় চেম্বার করছেন, আপনার সুযোগ সুবিধে মতো অবশ্যই সেখানে যোগাযোগ করতে পারেন। খুব তাড়াতাড়ি যোগাযোগ করাটা দরকার, ট্রিটমেন্টটা আর্লি আপনার প্রয়োজন।
রয়েছেন আর একজন বন্ধু। নমস্কার। হ্যালো। হ্যালো। কে বলছেন? হ্যালো। টিভির আওয়াজটাকে মিউট করে আপনি ফোনে শুনুন। কে বলছেন, কোথা থেকে? টিভির আওয়াজটা তো কম মিউট করা আছে। বলুন। হ্যাঁ, বলছি যে আমার হাজবেন্ডের পিঠে যে সিদ্ধারাটা আছে একদম কোমরের কাছে, ওখানে একটা হাড় মানে বেড়ে গেছে। তারপরে মানে হাঁটা চলা করার কষ্ট হয়, স্কুলে উঠতে কষ্ট হয়। ডাক্তার দেখানো হয়েছে, কিন্তু সেই ব্যথাটা ওষুধটা খেলে কমছে, যে ওষুধটা বন্ধ করে আবার ব্যথা হয়। এবং ডাক্তার একটা বেল্ট দিয়েছে কোমরে বাঁধার জন্য, হাঁটা চলা করতে পারে না। আচ্ছা, আপনার হাজবেন্ডের বয়স কত? 67। 60। আচ্ছা, এক্সরেতে কি হাড়ই বেড়েছেই বলেছে নাকি অন্য কিছু বলেছে, স্পন্ডিলাইসিস না, বা? হাড় বেড়েছে বলেছে। নিচে দেখতেও বোঝা যাচ্ছে যে ওই যে রিপ গুলো আছে না, রিপ মানে উঁচু হয়ে আছে, বোঝা যাচ্ছে। আচ্ছা, এটা কি পড়ে গিয়ে হয়েছে নাকি এমনি হয়েছে? না 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 না, পড়ে টরে যায়নি। আচ্ছা, এর জন্য কি এমআরআই বা কিছু করা হয়েছিল? হ্যাঁ হ্যাঁ, করা হয়েছিল। তাকেই বলেছে যে এটা হাতটা বেড়েছে। উনি একটু সাইকেল চালাতেন না, খুবই সাইকেল চালাতেন। আচ্ছা আচ্ছা, এখন উনি হাড়, হ্যাঁ বলছি শুনুন তো, আপনি শুনতে থাকুন। হাড় বাড়া স্পাইনে বলতে উনি যা বোঝাচ্ছে, আমার যা মনে হয় যে অস্টিওফাইট, মানে অস্টিওফাইট একটা ডিজেনারেটিভ প্রসেস। বার্ধক্যজনিত স্পন্ডিলাইসিসটা আস্তে আস্তে প্রোগ্রেস করতে করতে অস্টিওফাইটস তৈরি করে আমাদের স্পাইনে। তো আমার ওনার যা শুনে যা মনে হচ্ছে যে হয়তো ওনার কোনো কম্প্রেসিভ সিমটম আছে, যে যার জন্য নার্ভের ওপরে চাপ পড়ছে এবং তার জন্য একটা পেন, রেডিয়েটিং পেন আছে। সেটা হতে পারে যে একটা ডিস্কের সমস্যাও আছে, তার সাথে একটা কিছু কিছু অস্টিওফাইটস তো অবশ্যই স্পাইনে তো থাকবেই। তো আমি বলবো যে উনি এমআরআই এর রিপোর্টস বা কি আছে সেটা তো আমি পরিষ্কারভাবে জানি না, তো এমআরআই রিপোর্টটা দেখা খুব দরকার এবং একজন স্পাইন বিশেষজ্ঞকে দেখানো খুব দরকার। আমি এখনকার মতো বলবো যে আপনি যে একজন ডাক্তারের পরামর্শ নিন, এবং স্পাইনের ক্ষেত্রে কিন্তু ট্র্যাকশন, মানে সারফেস ট্র্যাকশন একটা মেজর রোল আছে। যদি ডিস্ক রিলেটেড সিমটম এবং একটা লো ব্যাক পেন থাকছে, যেটা মেডিকেশান খেলে আস্তে আস্তে কমছে, আবার রেকার করছে, আবার হচ্ছে, তো ট্র্যাকশান আমি জানি না উনি দিয়েছেন কি না, তো ট্র্যাকশানের কিন্তু একটা রোল আছে। সারফেস ট্র্যাকশান 7.5 পাউন্ড ওজন দিয়ে দুটো পায়ে যদি উনি ট্রাই করেন, তাহলে কিন্তু অনেকটা যে নার্ভের ওপর যে কম্প্রেসিভ সিমটমসগুলো আছে সেটা অনেকটা রিলিফ পেতে পারে উনি। এবং তারপরে ওনাকে এক্স্যাক্টলি কোথায় কোন লেভেলে ডিস্কের প্যাথোলজি আছে বা কতটা কম্প্রেসিভ সিমটম আছে, সেটা ওনাকে সমস্ত রিপোর্টস না দেখে বলাটা খুব মুশকিল। একদম তাই। কিছু কিছু ক্ষেত্রে শুধুমাত্র শুনে বলাটা সম্ভব নয়, সেক্ষেত্রে একটা মিস জাজমেন্ট হয়ে যায়, এটা কখনোই সম্ভব হয় না। তাই দেখুন, যদি মনে হয় আপনি ডক্টরের সঙ্গে কনসাল্ট করতে চান, হেল্পলাইন নাম্বারে ফোন করবেন অবশ্যই। আচ্ছা ডক্টর, এই যে অস্টিওআর্থারাইটিস আমরা যেটা বিষয় নিয়ে কথা বলছি, এই সমস্যা শুধুমাত্র কি যাদের বয়স হচ্ছে, বয়সের সাথে সাথে তাদেরই এই সমস্যাটা আসছে, না অনেক আর্লি এজেও আসছে বর্তমানে? কারণ বর্তমানে কিন্তু এখন আর কোনো বয়স নির্বিশেষে মানুষের সমস্যাগুলো দেখা দিচ্ছে বিভিন্ন ধরনের। হ্যাঁ, এখন একটা অস্টিওআর্থ্রাইটিস এখন একটু আর্লি স্টেজেও ধরা পড়ছে, কারণ কিছুটা হলেও তার জন্য লাইফস্টাইল দায়ী। একটা হচ্ছে যে যাদের এক্সেসিভ বডি ওয়েট, মানে একদমই যারা মরবিডলি ওবিস বলি, যে যাদের বডি ওয়েটটা এতটাই বেশি তার জন্য হাঁটুর ওপর অত্যধিক চাপ পড়ছে এবং তাদের কার্টিলেজের ক্ষয় হচ্ছে, যার জন্য একজন ট্রাকবাহী একজন মানে ওয়েট
বা মালবাহী ট্রাকের কথা যদি আমরা ধরি, যে অত্যাধিক ওয়েট ক্যারি করছে তার টায়ারের ক্ষয় তাড়াতাড়ি হবে। তো সেম আমাদের বডির ক্ষেত্রেও সেই, এবং আমাদের যারা যে পেশেন্টসরা আমাদের ক্লিনিকে আসে, এবং আমি তাদের কাছে প্রথমেই আগে এই পরামর্শই দিই যে তারা যদি অ্যাটলিস্ট 5 কেজি ওয়েট লসও করতে পারে, তাতেও কিন্তু তাদের সিগনিফিক্যান্ট ইমপ্রুভমেন্ট অফ সিমটমস অ্যান্ড অ্যাটলিস্ট পেন ইমপ্রুভমেন্ট কিন্তু হওয়ার চান্স অনেকটাই। মানে বডির যেহেতু ওয়েট মেইন বিয়ার করছে হাঁটু দুটো, এক্স্যাক্টলি, সেক্ষেত্রে সমস্যাটা এখান থেকে মেইন ক্রিয়েট হচ্ছে। এক্স্যাক্টলি, ন্যাচারালি ওয়েটটা যদি লস করে, হাঁটুর যে যতটা ওজন বিয়ার করছিল ওটা অনেকটাই কম হবে, অনেকটাই কম, সমস্যাটাও কমে যাবে। এক্স্যাক্টলি। আর আমি এমনি বলছি না যে সবার পক্ষে যে 10 কেজি 20 কেজি ওজন ওয়েট লস করাটা খুব ডিফিকাল্ট ব্যাপার, বাট অ্যাটলিস্ট 2 কেজি 3 কেজি 4 কেজি অ্যাটলিস্ট 5 কেজি ওজন ক্রমাগতভাবে, নট সাডেন ইনক্রিজ, সাডেন ড্রাস্টিক ওয়েট লস করা ভালো না, কিন্তু অ্যাটলিস্ট যদি কিছুটা ওয়েট লস সে যদি করে। আরেকটা জিনিস হচ্ছে যে এখনকার দিনের লাইফস্টাইল এমন যে আমাদের সূর্যের আলো একদমই আমাদের গায়ে লাগেই না বলতে গেলে। আমরা বেশিরভাগই এসির একটা এনভায়রনমেন্টে, মানে এয়ার কন্ডিশনার এনভায়রনমেন্টে থাকি সবসময়। তো তার জন্য আমরা বেশিরভাগ পেশেন্টস যেগুলো আমার ক্লিনিকে আসে তাদেরকে আমি দেখি তাদের ব্লাড ভিটামিন D3 লেভেল ইজ ভেরি মানে অ্যালার্মিংলি লো। এটা কেন আমি জানি না, তাদের মানে ফুড হ্যাবিটসের জন্য হোক বা তাদের মানে ইনডোর অ্যাক্টিভিটি করে এবং সবসময় হয়তো সে মানে ল্যাপটপের সামনে বসে আছে বা তার অফিসে বসে আছে বলেই হোক, এসি গাড়িতে যাচ্ছে, এবং মানে এটা আমি কিন্তু বরঞ্চ মানে যদি রিমোট লোকেশনে যেখানে আমাদের খুব ফার্মার্স বা এই ধরনের লোকেরা যারা খুব গায়ে খাটে, তাদের কিন্তু দেখি ভিটামিন D3 লেভেলস দে আর মানে সিগনিফিকেন্টলি হাই এবং যথেষ্ট ভালো। কিন্তু আমাদের শহরে এটা একদমই উল্টো জিনিসটা আমি দেখছি। তারা কিন্তু একেবারে লং মানে টাইম ধরে দূরে থাকছে, ডাইরেক্ট সেই সান হিটটা তারা নিচ্ছে, সান লাইটটা তারা নিচ্ছে, যেটা একটা অনেক বড় সোর্স ভিটামিন ডি। এবং যার জন্য তাদের একটা ফোন রয়েছে। হ্যালো হ্যালো হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যালো, আমার নিজের সমস্যার জন্য, হ্যাঁ আমি বীরভূম থেকে বলছি। বলুন। টিভিটা আগে, টিভির আওয়াজটা আগে বন্ধ করে নিন, নইলে লাইনটা আমার 2 বছর থেকে আমার হাঁটুতে ব্যথা। আচ্ছা, আপনি ফোনে শুনুন, টিভির আওয়াজটা বন্ধ করে দিয়েছি। আমি এখান থেকে আমার হাঁটুতে 2 বছর থেকে আমার হাঁটুতে ব্যথা, বাম হাঁটুতে নিয়ে এখন আমার আবার ডান হাঁটুতেও ব্যথা হচ্ছে, আর বাঁ হাঁটু আমার এঁকে গিয়েছে, সোজা হয় না, মাটিতে থাকেন না। এখন আবার ডান হাঁটুতেও ব্যথা হচ্ছে, কোমরেও ব্যথা হচ্ছে। তা আমি প্রথম বাঁ হাঁটুটার এক্সরে করিয়েছি, কিন্তু এক্সরে করে আমার ডাক্তার দেখিয়েছিলাম, তা ডাক্তার বলেছে যে হাঁটু ক্ষয় গিয়েছে। আর আমি এখন চলাফেরা ভালোভাবে করতে পারি না। এখন আমি হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছি, হোমিওপ্যাথি ওষুধ খেয়ে ব্যথাটা একটু কমে, কিন্তু আমি হাঁটা চলা ভালোভাবে করতে পারছি না, মাটিতে বসলে মাটি থেকে উঠতে পারছি না, কোনো ভারী জিনিস কিছু মানে 5 কেজি ওয়েটের কোনো জিনিস আমি তুলতে পারছি না। আপনার বয়স কতদিন থেকে সমস্যায় ভুগছেন? আমার 2 বছর থেকে হয়েছে এটা। আর আপনার এখন বয়স? আমার এখন বয়স 47 বছর। আচ্ছা, কি বলবেন ডক্টর? এটা একটা জিনিস যে ফিমেলসদের মধ্যে অস্টিওআর্থ্রাইটিস কিন্তু অনেক তাড়াতাড়ি হয়, বিকজ পোস্ট মেনোপজাল। একসাথে উত্তর দুটো নেব, আর একজন রয়েছেন দর্শক সঙ্গে। হ্যালো হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ আমরা শুনতে পাচ্ছি, বলুন। হ্যালো, আমি বিদ্যুৎ খাটো বলছি পশ্চিম মেদিনীপুর থেকে। বলুন। বলছি যে আমার হাঁটুর সমস্যা, হাঁটুর ব্যথা আছে প্রচুর। হাঁটুর ব্যথা আছে, বয়স কত আপনার? আমার বয়স 68 বছর, 68, 68। ব্যথায় ভুগছেন কতদিন থেকে? ব্যথা যন্ত্রণা 10 বছর হয়ে গেল। ডাক্তার দেখিয়েছেন আগে? না, ডাক্তার ডক্টর কি প্রশ্ন করার জানার থাকলে প্রশ্ন করতে পারেন। হ্যাঁ, এর জন্য হাঁটু কি বেঁকে গেছে বা? ডাক্তার দেখিয়েছিলাম কিন্তু ডাক্তারও বলছে হাঁটু খেয়ে গেছে আমার। আচ্ছা,
ঠিক আছে, দুটো Osteoarthritis দুটো রয়েছে। হাঁটুই কি সমস্যা না হ্যাঁ, একটা হাঁটুটা বেঁকে গেছে, হাঁটু বেঁকে গেছে। হাঁটু বেঁকে গেছে? দুটো হাঁটুরই সমস্যা না একটা হাঁটুর সমস্যা? হ্যালো, আছেন আপনি? হ্যালো, একটা হাঁটু। একটা হাঁটুর সমস্যা। ঠিক আছে, আমি বলছি। একটা আপনি হাঁটু, শুনতে ডান থাকুন, হাঁটুটা, ডান আপনি হাঁটুটা। শুনতে থাকুন, হুম, টিভিতে ডান শুনতে হাঁটুটা, থাকুন। স্যার। আচ্ছা, ঠিক আছে। এবার প্রথমে হচ্ছে যে ওনার ফার্স্ট পেশেন্টের কথা যদি বলি, ফার্স্ট পেশেন্ট ফার্স্ট অফ অল ইজ এ ফিমেল পেশেন্ট। তো ফিমেল পেশেন্ট তার 47 ইয়ার্স বয়সেই তার যথেষ্ট সিভিয়ার অস্টিওআর্থ্রাইটিস সমস্যা দেখা গেছে, এবং তার অস্টিওআর্থ্রাইটিসের জন্য ওই পাটা বেঁকে গেছে, যার জন্য তার একটা পেলভিক টিল্ট হচ্ছে এবং তার স্পাইনেও এখন ব্যথা শুরু হচ্ছে, যার জন্য আচ্ছা, বিকজ একটা দিকে হাঁটু আমার বেঁকে গেলে আমার বডি মানে আমার বডির যে ওয়েটের অ্যাক্সিসটা সেটাও কিছুটা সে উল্টো দিকে শিফট হয়ে যাচ্ছে, যার জন্য স্পাইনের ওপরেও চাপ পড়ছে, স্পাইনটাও বেঁকে গেছে, যার জন্য তার পায়ে এবং স্পাইনেও কোমরেও ব্যথা শুরু হচ্ছে। তো এখন তার বলছে যে তার কিছুটা পা পুরো সোজা হয় না, হাঁটুটা পুরো সোজা হচ্ছে না, সে মাটিতেও বসতে পারছে না, তার মানে তার ফিক্স ফ্লেকশন ডিফর্মিটি মানে নি পুরোটা সোজা হচ্ছে না। তো তার আমি বলবো যে এরকম যার সিভিয়ার ফর্ম অফ অস্টিওআর্থ্রাইটিস দেখা গেছে, আমি বলবো যে প্রথমে তার একটা ইমিডিয়েট এক্সরে করা এবং হোমিওপ্যাথিক ওষুধ, আমি জানি না তার কতটা কাজ দিচ্ছে, কিন্তু আমি বলবো যে এখন তার এতটা যখন সিভিয়ার ফর্ম অফ অস্টিওআর্থ্রাইটিস আছে এবং হাঁটু যখন বেঁকে গেছে, তখন তার একটা টিকেয়ার করে নেওয়াই ভালো, টোটাল নি রিপ্লেসমেন্ট করাই বেটার। আর একটা ফোন রয়েছে, ফোন নিয়ে নিচ্ছি। হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যালো, বলুন, কে বলছেন? হ্যালো, 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 হ্যালো। শুনতে পাচ্ছি, বলুন কে বলছেন, কোথা থেকে? টিভির ভলিউমটা বন্ধ করে নিন আগে আপনারা। হ্যাঁ, টিভিটা বন্ধ করা আছে। বলুন, হ্যালো, আপনি শুনতে শুনতে পাচ্ছি। পাচ্ছেন? আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ আমি শুনতে পাচ্ছি। বলুন, আমরা শুনতে পাচ্ছি আপনাকে, বলুন, হ্যালো, আপনি সঙ্গে থাকুন। দেখুন, এখন যে একটা বর্ষার সময় চলছে, অনেক সময় নেটওয়ার্ক ইস্যু হচ্ছে, হয়তোবা শুনতে কষ্ট হচ্ছে। আপনি টিভিতে প্রোগ্রামটা দেখতে থাকুন, আবার লাইন পেলে নিশ্চয়ই আপনার সমস্যাটা শুনবো, কথা হবে তখন ডক্টরের সাথেও। হ্যাঁ ডক্টর। হ্যাঁ, তো ইনিশিয়ালি যাদের অস্টিওআর্থ্রাইটিস ইনিশিয়াল স্টেজে আছে, হাঁটু অতটাও বাঁকেনি বা তাদের পেন মানে রেস্ট পেন হয় না, মানে আমার যেটা জিজ্ঞেস করার ছিল যে এদেরকে জিজ্ঞেস করা হয়নি এই পেশেন্টদের যে তাদের রেস্ট পেন আছে কিনা, মানে কোনো হাঁটাচলা না করলে আমার হাঁটুতে ব্যথা হচ্ছে কিনা। যদি দেখা যায় যে সিভিয়ার ফর্মে আমার এখন মানে হাঁটাচলা না করলেও আমার ব্যথা হচ্ছে অথবা ব্যথার চোটে ঘুম ভেঙে যাচ্ছে রাতের বেলা, তখন কিন্তু এটা একটা সিভিয়ার ইন্ডিকেশন যে আমার টোটালি রিপ্লেসমেন্ট করতেই হবে। বা আমার হাঁটু একেবারেই বেঁকে গেছে, আমার হাঁটুটা ভেতরের দিকে মানে পা দুটো ভেতরের দিকে চলে এসছে, যেটাকে আমরা বলি জেনুভেরাম বলে থাকি, তবে কিন্তু যদি আমাদের বডি ওয়েটের অ্যাক্সিসটা পুরোপুরি শিফট হয়ে যাচ্ছে, তখন কিন্তু আমাদের টোটালি রিপ্লেসমেন্ট করাই দরকার পেশেন্টের। ইনিশিয়াল স্টেজে যেই পেশেন্টের আমার যদি ইনিশিয়াল স্টেজে থাকে, যখন আমার দেখা যাচ্ছে অন অ্যান্ড অফ পেন হচ্ছে, যখন হাঁটছি তখন পেন হচ্ছে, আমার হাঁটু ততটাও বেঁকে যায়নি এবং পেনটা তত আমার লিমিটের মধ্যেই আছে, আমার রেস্ট পেন নেই, সেই এক্সরে ফিচার্স ততটাও আমার জয়েন্ট স্পেস কমে যায়নি, তখন কিন্তু তাকে একটা আমরা ট্রায়াল অফ হাইলুরোনিক অ্যাসিড মানে আমাদের হাঁটুর ভেতরে যে সাইনোভিয়াল ফ্লুইড থাকে সেটা রিপ্লেসমেন্ট হিসাবে দু রকম লো মলিকুলার ওয়েট হাইলুরোনিক অ্যাসিড এবং হাই মলিকুলার ওয়েট হাইলুরোনিক অ্যাসিড দুটো দেওয়া যায়। লো মলিকুলার ওয়েটটার অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টিজ আছে, আর হাই মলিকুলার ওয়েটটা একটা ভিসকো ইলাস্টিক সাবস্টেন্স হিসাবে কাজ করে, যেটা আমাদের হাঁটুর ভেতরে একটা সাইনোভিয়ামের রিপ্লেসমেন্ট বা সাইনোভিয়ামের বিকল্প হিসাবে কাজ করে, যাতে আমাদের হাঁটুর মধ্যে ইলাস্টিক ভাবটা বাড়িয়ে দেয় এবং আমার হাঁটুতে হাড়ে হাড়ে ঘষা কম খায়। এটার ছাড়াও আরও ট্রিটমেন্ট আছে, যেরকম ইনিশিয়াল স্টেজে যদি থাকে এবং সেরকম হাঁটুর ক্ষয় না হয়ে থাকে, তাহলে আমরা
ক্যামেরার দ্বারা আর্থ্রোস্কোপিক ডিব্রাইডমেন্ট, মানে আমাদের হাঁটুর ভেতরের যে সাইনোভিয়াম থাকে, যেটা ইনফ্লেমড সাইনোভিয়াল লাইনিং, আমরা যেটা মানে খুব অ্যাংরি লুক, খুব একটা ইনফ্লেমড অবস্থায় যে পেনফুল কন্ডিশনটা আছে সেটা আমরা ছেটে বার করে দিতে পারি, তাতেও আমার পেন অনেকটা সিমটম কিন্তু কমে যেতে পারে। এইগুলো। আর সবচেয়ে বড় ইম্পর্টেন্ট হচ্ছে যদি হাঁটুর মধ্যে আমরা স্টেরয়েডের ইনজেকশন দিতে পারি, হাঁটুর ভেতরে যে আমাদের যে ফ্লুইড বেশি যাদের জমে থাকে, খুব সোলেন থাকে নিটা, সেটা আমরা বার করে সেই এক্সেস সাইনোভিয়াল ফ্লুইডটা ইনজেকশনের পদ্ধতিতে বার করে সেখানে আমরা কিন্তু স্টেরয়েড ইনজেকশন দিলে কিন্তু পেশেন্টের অনেকটাই পেন রিলিফ হয়, এবং সেটা বছরের 4 থেকে 5 বার কিন্তু দেওয়া যায়। আচ্ছা, এইগুলো যদি আমরা করে বা এবং তার সাথেও যেটা আমরা বলছি যে হাঁটুর নি ক্যাপ ব্যবহার করা, নি ক্যাপ ব্যবহার করলে কিন্তু হাঁটুর একটা ওয়েট যে অ্যাক্সিস শিফট অফ দ্য অ্যাক্সিস, যে হাঁটুটা বেঁকে গিয়ে যে আমার পাটা ভেতরের দিকে বেঁকে যাচ্ছে, নি ক্যাপ পরলে আমাদের হাঁটুটা অনেকটাই সোজা থাকে এবং আমার বডি ওয়েটটা ঠিকঠাকভাবে সেন্ট্রালি যেহেতু অ্যাক্ট করে, তার জন্য আমাদের পেনটা কম হয় এবং হাঁটুর লিগামেন্টের যাদের নি অস্টিওআর্থ্রাইটিসের সাথে লিগামেন্টও অনেকটা ক্ষয় হয়। হাঁটু যদি ভেতরের দিকে বেঁকে যায় তখন বাইরের দিকে লিগামেন্টটা বেশি স্ট্রেসড হয় আর ভেতরের লিগামেন্ট কিন্তু অনেকটাই সংকুচিত হয়ে আসে। এই লিগামেন্টের ল্যাক্সিটিটা এবং লিগামেন্ট ব্যালেন্স করার জন্য অনেকটা আমার নি ক্যাপ খুব সহায়ক হয়ে থাকে। তাই জন্য একটা তো নি ক্যাপ ব্যবহার করা সবসময়, এবং এই স্টেরয়েড ইনজেকশনের একটা ট্রায়াল নেওয়া, দরকার হলে 2বার 3বার বছরে 4-5 বার স্টেরয়েড ইনজেকশন নেওয়া, অবশ্যই সেটা দেখে নেওয়া যে সুগার আছে কি না, সুগারের পেশেন্টদের দেওয়া যায় না, সুগার যতক্ষণ না কন্ট্রোলড হয়, এবং স্টেরয়েড ইনজেকশনের তো একটা ইনফেকশনের একটা বিশাল একটা রিস্ক আছেই, তো সেই সব আমাদের মেজার করে আমরা দিতে পারি। মানে সুতরাং নানা রকম ব্যবস্থা কিন্তু আছে। ডক্টর, আজকে আমাদের এই অনুষ্ঠানে প্রচুর ফোন কিন্তু আসছে, স্টিল আমি শুনতে পাচ্ছি পিসিআর থেকে প্রচুর ফোন আসছে, তারা কন্ট্যাক্ট করার চেষ্টা করছেন। আপনারা যারা ওপারে রয়েছেন অনেকে হয়তো আজকে কন্ট্যাক্ট করতে পারলেন না, এই অনুষ্ঠানটি দেখতে থাকুন, কারণ ট্রিটমেন্ট পদ্ধতি নিয়ে অনেক কিছু ডক্টর কিন্তু বলে দিয়েছেন। আজকের মতো হাতের সময় নেই, তাই প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। অনেক ধন্যবাদ ডক্টর আপনাকে, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। নমস্কার।